Hello, my dear students. How are you? I'm fine. Hopefully, all of you are well by the grace of Almighty God. You know, we are passing a very crucial time. COVID situation has already been increased. In this way, we have to continue our classes on a regular basis. This is Suman Chakraborty, Senior English Teacher, Kumila Modern High School. You know, I have taken a lot of classes. Now, I am going to take a class on transformation. My today's topic would be complex to compound. In the previous month, I took class on simple to complex, and I tried my level best to discuss all the rules there. Now, dear students, please follow these classes attentively for a better understanding. Class 10, subject English second paper. Date 7/4/2021. This is Suman Chakraborty. Our today's topic would be complex to compound. For your better understanding, I would like to take my class in Bengali also. You know, তোমাদের ভালো বোধগম্যতার জন্য আমি এখন ক্লাসটি বাংলাতে দিব। পূর্বের ক্লাসে আমি তোমাদের জন্য আলোচনা করেছি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তার বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি। এখন আমি তোমাদের দেখাবো কমপ্লেক্স থেকে কীভাবে কম্পাউন্ড করতে হয়। তার আগে আমার একটু আলোচনা করে নিই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ডেফিনেশন। আমরা জানি সিম্পল সেন্টেন্স হচ্ছে একটি সাবজেক্ট এবং একটি মাত্র ফিনিট ভার্ব থাকবে, সমাপিকা ক্রিয়া থাকবে। আর কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক সাবজেক্ট, একাধিক ভার্ব, অর্থাৎ দুইটা ক্লজ থাকবে। একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, একটা থাকবে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, অর্থ প্রকাশের জন্য তাকে অন্যের উপর নির্ভর করতে হয় না। আর সাবঅর্ডিনেট ক্লজটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশের জন্য তাকে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করতে হয় পুরোপুরি। সেই জন্য এই ক্লজটি আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা নির্ভরশীল বাক্যাংশ। আর প্রিন্সিপাল ক্লজকে আমরা আরেকটা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ। এখন সিম্পল থেকে কমপ্লেক্স যখন আমি করেছি, তোমাদের দেখিয়েছি যে রুলসগুলো যদি আমরা ভালো পারি তাহলে সহজে আমরা সেটা করতে পারবো। এখন আমরা আশা করবো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড। সেই ক্ষেত্রে সিম্পল থেকে কমপ্লেক্স, সিম্পল থেকে কম্পাউন্ড আমরা যদি শিখতে পারি তাহলে অনুরূপভাবে আমরা অন্য আইটেমগুলো করতে পারবো। এখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার সময় আমরা রুলসে যদি বলি যে কমপ্লেক্স সেন্টেন্সে যদি অ্যাজ, সিন্স বা হোয়েন যুক্ত থাকে, সাপোজ অ্যাজ, সিন্স বা হোয়েন যুক্ত, অ্যাজ, সিন্স বা হোয়েন যুক্ত কমপ্লেক্স নিয়ে যখন আমরা কম্পাউন্ড করব তাহলে সহজে আমরা করতে পারবো। অ্যাজ, সিন্স, হোয়েন বাদ যাবে, আর মাঝখানে কমার জায়গায় আমরা দেব অ্যান্ড। তাহলে আমরা জানি অ্যাজ বা সিন্স সাধারণত কারণ নির্দেশ করে, আর হোয়েন দ্বারা সাধারণত সময় নির্দেশ করে। হোয়েন দ্বারা সাধারণত সময় নির্দেশ করে, আর অ্যাজ বা সিন্স দ্বারা কারণ নির্দেশ করে। তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাজ বা সিন্স বা হোয়েন উঠিয়ে দিব, মাঝখানে কমার জায়গা দিব অ্যান্ড। যেমন since the porter was strong, আমরা যদি কমপ্লেক্সে লিখি
since the porter was strong, since the porter was strong, he carried the heavy luggage. He carried the heavy luggage. তাহলে এটা যদি আমরা কম্পাউন্ড করি, দেখো since the porter was strong, he carried the heavy luggage. যেহেতু যেহেতু পোর্টারের কুড়িটা ছিল শক্তিশালী, সে একটা বড় ভারী বোঝা বহন করতে সক্ষম হয়েছিল, সে শক্তিশালী ছিল। তাহলে এটাকে যদি আমরা কম্পাউন্ড করি, কম্পাউন্ড হচ্ছে দুইটা ক্লজেই প্রিন্সিপাল ক্লজ এবং দুইটি ক্লজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে। সেই ক্ষেত্রে আমরা when বা as বা since দিয়ে দেব, আর এই যে কমার জায়গায় সেখানে আমরা যোগ করব and। তাহলে সিন্সটা বাদ আমরা লিখব the porter was strong, কমার জায়গায় and he carried the heavy luggage. ঠিক আছে, তাহলে আমরা the porter was strong and he carried the heavy luggage হয়ে গেল। তাহলে এই সূত্রগুলো যদি আমরা ভালোভাবে শিখতে পারি তাহলে আমরা খুব সহজে এগুলো করতে পারবো। এবার আমরা যদি বলি 2 নম্বর নিয়মটা, এটা আমরা যদি রুল 1 হিসেবে করি, রুল 2, আমি হেডলাইনগুলো বলছি। যদি কমপ্লেক্স সেন্টেন্সে দো বা অলদো থাকে তাহলে কম্পাউন্ড করার সময় আমরা কি করব? তাহলে দো বা অলদো যুক্ত কমপ্লেক্স থেকে যদি আমরা কম্পাউন্ড করি, দো বা অলদো বাদ যাবে, মাঝখানে কমার জায়গা বসবে বাট। তাহলে দো বা অলদো বাদ যাবে, মাঝখানে কমার জায়গা বসবে বাট, আর বাকি সব ঠিকঠাক। তাহলে দুইটা ক্লজে হবে আমার, দুইটা ক্লজে হবে প্রিন্সিপাল ক্লজ। যেমন দো বা অলদো একই কথা, দো বা অলদো though বা although he was rich, though বা although he was rich, he led a very simple life. He led a very simple life. Though বা although যদিও he was rich, he led a very simple life. যদিও সে ছিল অলস, যদিও সে ছিল ধনী, সে খুব সাদা সিধে জীবনযাপন করত। তাহলে এই ক্ষেত্রে আমরা বাক্যটাকে কম্পাউন্ড করার জন্য দো বা অলদো বাদ দিব, মাঝখানে কমার যা দিব বাট। তাহলে ধরেন হচ্ছে কমপ্লেক্স, আমরা কমপ্লেক্সে সিএক্স লিখব আর কম্পাউন্ডে লিখব সিডি সংক্ষেপে। সিম্পলকে লিখব সিম বোঝার সুবিধার্থে, কমপ্লেক্সকে লিখব সিএক্স, কম্পাউন্ডকে লিখব সিডি। দো বা অলদো হি ওয়াজ রিচ, হি লেড এ ভেরি সিম্পল লাইফ। তাহলে দো বা অলদো থাকলে সেটা বাদ, এই দো বা অলদো বাদ যাবে, এখানে সামনে হচ্ছে হি ওয়াজ রিচ, এই কমার জায়গা হবে বাদ। এখানে আমরা হি ওয়াজ রিচ, এখানে কমার জায়গা দিব বাদ। বাকি অংশ যা আছে হি লেড এ
a very simple life. Even this party had a simple life. Okay. He was rich but he led a very simple life. সে ছিল ধনী কিন্তু সে খুব সাদাসিধে জীবনযাপন করত। তাহলে দো বা অল্প দিয়ে একটা কমন রুলস, এটা পরীক্ষাতে আসে। দো বা অল্প থাকলে আমরা দো বা অল্প উঠিয়ে দিব, কমার জায়গা দিব বাট। আবার এই সূত্রটাকে যদি আমরা রিভার্স শিখতে যাই, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, ঠিক উল্টাটা হবে। অর্থাৎ তখন বাটের জায়গা হবে কমা, বাক্যের সূত্র আসবে দো বা অল্প। তাহলে তোমরা দুইটা নিয়মে একসাথে শিখতে পারবে এট এ টাইম, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড অ্যান্ড ইটস রিভার্স, অর্থাৎ কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। এখন যদি আমরা 3 নম্বর নিয়ম শিখি যে রিলেটিভ প্রনাউন থেকে রিলেটিভ প্রনাউনযুক্ত কমপ্লেক্সকে আমরা কিভাবে কম্পাউন্ড করব। রিলেটিভ প্রনাউনযুক্ত কমপ্লেক্সকে আমরা কিভাবে কম্পাউন্ড করব। যেমন দেখো হি বট এ শার্ট, বলছি রিলেটিভ প্রনাউন যুক্ত, রিলেটিভ প্রনাউন যুক্ত কমপ্লেক্সকে কম্পাউন্ড করার নিয়ম। রিলেটিভ প্রনাউন যুক্ত কমপ্লেক্সকে কম্পাউন্ড করার নিয়ম। সেই ক্ষেত্রে আমরা কি করব? যদি আমরা বলি he bought a shirt which was costly, the complex আছে he bought a shirt which was costly, যেটা হলো দামি। He bought a shirt which was costly, সেটা জামা কিনলো যেটা ছিল দামি। তাহলে সেটাকে আমরা যদি কম্পাউন্ড করি বসে রিলেটিভ প্রনাউন যুক্ত, তাহলে এখানে দেখো রিলেটিভ প্রনাউন হচ্ছে হুইচ। আমরা জানি হু, হুইচ, দ্যাট রিলেটিভ প্রনাউন হিসেবে কাজ করে, দুটো বাক্যের মাঝখানে বসে এবং দুটো বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করে। তাহলে সেই ক্ষেত্রে হুইচটা বলছে শার্টকে নির্দেশ করতে। সে একটি জামা কিনলো যেটি ছিল ব্যয়বহুল, দামি, তাহলে শার্টকে নির্দেশ করতে হুইচ দিয়ে। তাহলে রিলেটিভ প্রনাউন যুক্ত কমপ্লেক্স দিয়ে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে রিলেটিভ প্রনাউনটা বাদ যাবে এবং রিলেটিভ প্রনাউনের আগের যে সাবজেক্ট সে অনুসারে প্রনাউনটা বসবে। তাহলে এখানে প্রনাউনটা ছিল এ শার্ট, তাহলে তার জন্য একটা প্রনাউন বসবে কম্পাউন্ডে ইট, যেহেতু এটা বস্তুবাচক তাহলে হবে ইট। তাহলে হবে হি বট এ শার্ট এন্ড ইট ওয়াজ কস্টলি। He bought a shirt, which উঠে যাবে এখানে হবে and, which উঠে যাবে এখানে বসবে and, he bought a shirt and it was costly, তাহলে এটার জন্য হবে it, he bought a shirt and it was costly। ঠিক আছে, তাহলে আমরা রিলেটিভ প্রনাউন ব্যবহার করে ফেললাম। He bought a shirt and it was costly। এখন আমরা যদি হাবোধক মানে এরকম করি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার সময় যদি ইফ যুক্ত শর্তমূলক ভিন্ন বাক্য থাকে তাহলে কিভাবে আমরা এটাকে কম্পাউন্ড করব। ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় এবং সেটা যদি শর্ত বোঝায় তাহলে আমরা কি করব? রুল 4, অর্থাৎ আবার বলছি ইফ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার সময় কি করব? সেখানে আমরা মনে রাখবো ই প্লাস যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে কম্পাউন্ড করার সময় আমরা কি করব? ফার্স্টে ইফের পরে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে সেটাকে আমরা ইম্পেরেটিভ করে ফেলবো, অর্থাৎ ফার্স্টে ভার্ব আর মাঝখানে দেবো অ্যান্ড। হাবোধক যদি হয়
যেমন কমপ্লেক্স আছে হলো if you read attentively you can do well in the exam. If you read attentively, you can do well in the exam. তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে পরীক্ষা ভালো করতে পারবে। তাহলে এটা যদি আমরা কম্পাউন্ড করি if যুক্ত হাফ if read তাহলে if প্লাস হাফ আছে, এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে if যুক্ত পরে আছে u হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন এখানে বাদ যাবে, এখানে মূল ভাব চলে আসবে, তো if পেরি হয়ে যাবে read attentively, এটা কমা উঠে যাবে, এখানে হবে and, কমা উঠে যাবে, এখানে হবে and, read attentively and you can do well in the examination. Read attentively and you can do well in the examination. তো হয়ে গেল, অর্থাৎ যদি সেকেন্ড পারসন থাকে তাহলে ইউটা বাদ যাবে, সরাসরি ভার্ব আসবে। আর যদি সেকেন্ড পারসন ছাড়া ফার্স্ট পারসন সিঙ্গুলার বা প্লুরাল বা থার্ড পারসন সিঙ্গুলার বা প্লুরাল থাকে, সেই ক্ষেত্রে আমরা ভিন্ন নিয়ম ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেই সাবজেক্টটা থাকবে তার আমরা এবার লেট দিয়ে করতে পারি অথবা সাবজেক্টের উপরে শুড বসাতে পারি। যেমন আমরা যদি বলি if we read attentively we can do well in the exam, যদি আমরা বলি if we read attentively we can do well in the exam. ঠিক আছে, তাহলে if we read attentively we can do well in the exam. এখন দেখো if এর পরে we আছে, আগে ছিল you, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি যেহেতু এখানে we আছে তো সেই ক্ষেত্রে আমরা কি করব, ফার্স্টে কম্পাউন্ড করার সময় দুই ভাগ করতে পারি, লেট নিয়ে চলে, লেট we এর অবজেক্ট ফর্ম us বা পার্সোনাল অবজেক্ট, let us read attentively, কমা দেবে and, এখানে কমার জন্য হবে and we can do well in the examination. So now we will let us read attentively and we can do well in the examination. ঠিক আছে, যদি ইউ ছাড়া অন্য কোনো পার্সন থাকে। আর ইউ ছাড়া যদি এখানে যদি ইউকে এবং না করো, আমরা এগুলো করতে পারি or we should আমরা এভাবে লিখতে পারি we should read attentively and we can do well in the exam. এরকম লিখতে we should read attentively and we can do well in the exam. ঠিক আছে, আমাদের মনে দিতে পারা উচিত এবং আমরা ভালো করতে পারবো। we should read attentively and we can do well in the examination. ওকে, এটা হচ্ছে if প্লাস হাফ যদি অংশ করি। আর এখন যদি আমরা শিখি if এর পরে না হওয়ার অংশ, if প্লাস না বোধক অংশ করি, যেমন
এটা হচ্ছে তোমার এই প্লাস না বোধক অংশ হলে সেটাকে আমরা কি বলবো কমপ্লেক্সে if you do not move you will die. If you do not move you will die. যদি তুমি না নড়ো তাহলে তুমি মরবে। If you do not move you will die. তাহলে এটা নেগেটিভ আছে। তাহলে নেগেটিভ থাকলে এটাকে আমরা যখন কম্পাউন্ড করব তাহলে এটাও হবে সেকেন্ড পার্সন থাকলে ভার্বটা আগে, কিন্তু যেহেতু এটা না বোধক বাক্য সেই ক্ষেত্রে এখানে কমার জায়গা হবে অর বা আদারওয়াইজ। হা বোধক অংশ হলে আমরা অ্যান্ড বা অ্যান্ডসও দিব, আর যদি না বোধক হয় তাহলে আমরা দিব অর বা আদারওয়াইজ। যেমন মুভ সরো বা নরো,